আজও সড়কে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ৩ দফা আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। সব পক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের আশ্বাস উপদেষ্টার। ঢাকার 2 সিটিতে বসছে 19টি পশুর হাট। প্রস্তুতি চলছে পুরো দমে। ঈদের আগেই 3 দিন সহ 5 দিন চলবে বেচাকেনা। ভালো দামের আশায় খামারিরা। টাকার অঙ্কে বাজেট বাড়লেও নামমাত্র বরাদ্দ মৎস্য প্রাণী সম্পদ খাতে। এবার ভর্তুকি বাড়ানো ও সহজ শর্তে ঋণ সুবিধা চালুর দাবি। কাঁচামাল শুল্ক জটিলতা নিরসনের পরামর্শ। যখন সবাই বলে যে ব্রোকেন ফ্যামিলি, এটা আসলে কষ্টদায়ক। জয়েন্ট ফ্যামিলিটা একটা ব্লেসিংস। একান্নবর্তী পরিবার এখন শুধুই স্মৃতি। ভাঙছে পারিবারিক বন্ধন। উদ্বেগ উৎকণ্ঠায় তরুণরা। পারস্পরিক বোঝাপড়া বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের। সময় সংবাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। 70% আবাসন ভাতা, বাজেটে বরাদ্দ বৃদ্ধি এবং সব প্রকল্পে অগ্রাধিকার দেয়ার 3 দফা দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো রাজধানীর কাকরাইলে অবস্থান কর্মসূচি পালন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সঙ্গে রাস্তায় রাত কাটান বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। শিক্ষার্থীরা বলেন, যেহেতু ক্যাম্পাস ছেড়ে রাজপথে এসেছি, দাবি পূরণ না করে আর ক্যাম্পাসে ফিরতে চাই না। তাতে এখানে যতদিন থাকা লাগে থাকবে বলেও জানান শিক্ষার্থীরা। আবাসন ব্যবস্থা সহ 3 দফা দাবি আদায়ে আন্দোলন করছে কাকরাইলে জগন্নাথ বিশ্বর শিক্ষার্থীরা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার তানভীর হাসান মেঘ। সরাসরি যাচ্ছি সেখানে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে অবস্থান কর্মসূচি সেটি এখনো তারা অনড় অবস্থান রয়েছে এবং আজকে সকালে এসেও তারা দেখা যাচ্ছে যে এই কাকরাইল যে মোড়টি রয়েছে, অর্থাৎ প্রধান বিচারপতির যে বাসভবন এবং প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছে তার ঠিক যে মোড়টি রয়েছে সেই মোড়ে এখনো তারা অবস্থান করছে। রাতে তাদের সাথে এই কর্মসূচির সাথে একত্রতা ঘোষণা করে শিক্ষকরাও তাদের সাথে অবস্থান নিয়েছিল এবং সেই সঙ্গে এখন পর্যন্ত আমরা লক্ষ্য করতে পারছি যে তারা এখন পর্যন্ত তারা তাদের 3 দফা দাবি আদায়ে তারা এখনো এই যে কাকরাইল মোড় রয়েছে সেই মোড়ে তারা স্লোগান দিচ্ছে এবং এখানে এসে তাদের সাথে আজকেও আমরা কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটা জানিয়েছে যে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা মূলত এই সড়ক কোনোভাবেই ছাড়ছে না এবং কোনোভাবেও তারা তাদের যে প্রিয় ক্যাম্পাস সেই ক্যাম্পাসে তারা ফিরে যাবেন না। এবং তা একটু জানিয়ে রাখতে চাই যে মূলত তাদের যে 3 দফা দাবি নিয়ে তারা মূলত এই সড়কে কর্মসূচি পালন করছে। 3 দফা দাবির মধ্যে প্রথম যে দাবিটি সেটি হচ্ছে যে আবাসনের নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 70% শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি 2015-16 অর্থ বছর থেকে কার্যকর করতে হবে এবং অন্যদিকে 2 নম্বর যে দফাটি রয়েছে সেটি হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 2025-26 অর্থ বছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাট না করে অনুমোদন করতে হবে এবং 3 নম্বর যে দাবিটি রয়েছে সেটি হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনিক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে। সেই প্রেক্ষিতেই কিন্তু মূলত তারা গতকাল বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে তারা মূলত 10টার দিকে যে লং মার্চ কর্মসূচি ঘোষণা করে তারা এই প্রধান উপদেষ্টা যমুনার বাসভবনের সামনে আসে এবং তার পরপরই কিন্তু পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় এবং সেই সঙ্গে কিন্তু বেশ কয়েকজন শিক্ষার্থীও আহত হয়েছে বলে তারা দাবি করছেন এবং তারই প্রেক্ষিতে কিন্তু তাদের এই 3 দফা দাবির সাথে তারা গতকাল রাত থেকেই মাইকের মাধ্যমে ঘোষণা করছিল যে যার নেতৃত্বে মূলত এই হামলাটি হয়েছে তাকে অতি দ্রুত প্রত্যাহার করে নিতে হবে এবং সেই সঙ্গে তারা যেমনটা বারবার বলছে যে তাদের যে 3 দফা দাবি সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা মূলত এই যে সড়কে অবরোধ সেই অবরোধ তারা সেই সড়ক থেকে তারা মূলত এখান থেকে তারা অনড় থাকবে এবং যতক্ষণ পর্যন্ত সরকার থেকে সুস্পষ্ট বার্তা যতক্ষণ পর্যন্ত তারা না পাবেন ততক্ষণ পর্যন্ত তারা এই সড়ক ছাড়বে না। তো এইখান থেকে ছিল আমার কাছে সর্বশেষ খবর। এতক্ষণ সরাসরি ছিলাম কাকরাইলে জবি শিক্ষার্থীদের কর্মসূচিতে। শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় শোক পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। অর্ধ দিবসের জন্য বন্ধ রয়েছে সব ক্লাস পরীক্ষা। বিস্তারিত জানাতে এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন রিপোর্টার মনির হোসাইন। সরাসরি যাচ্ছে তার কাছে।
হ্যাঁ, যেমনটা বলছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় শোক পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং গতকাল যেই বৈঠক হয়েছে সেই বৈঠকের পর এই সিদ্ধান্ত জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ এবং তিনি যেটা বলছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজকে শোক পালন করা হবে এবং অর্ধ দিবস বেলা 1টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস এবং পরীক্ষা বন্ধ রয়েছে এবং আমরা সকাল থেকে আসলে ক্যাম্পাসে যেটি দেখছি যে চাঞ্চল্যকর যেই পরিবেশ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সেটি অনেকটাই শুনশান নীরবতায় রয়েছে এবং জানি যে গতকালকের যে প্রশাসনিক যে বৈঠক হয়েছে সেই বৈঠক থেকে এই সিদ্ধান্ত হয়েছে এবং আরও বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে যেহেতু যে সাম্য হত্যার ঘটনার পরপরই প্রশ্ন উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে যে এর আগেও অনেক ঘটনা এরকম ঘটেছে, তেমন কোনো পদক্ষেপ আসলে নিতে দেখা যায়নি, শিক্ষার্থীরা এমন অভিযোগ করছিলেন। সেই অভিযোগের প্রেক্ষিতেই আসলে যেই বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা বৈঠক করে এবং সেই বৈঠকে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উপস্থিত ছিলেন এবং যে ডিএমপি থেকে এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তা সহ অনেকেই এই বৈঠকে অংশ নেন এবং সেই বৈঠক থেকেই সিদ্ধান্ত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বাড়াতে টিএসসির পাশে যে সোহরাওয়ার্দী উদ্যানের যে গেটটি আছে সেই গেটটি স্থায়ীভাবে বন্ধ করার সিদ্ধান্ত এবং সেখানে ডিএমপির পক্ষ থেকে একটি পুলিশ বক্স করার সিদ্ধান্ত হয়েছে এবং যেটি যে সোহরাওয়ার্দী উদ্যানের নিরাপত্তায় নিয়োজিত থাকবে এবং এছাড়াও কয়েকটি সিদ্ধান্তের কথা গতকালকেই গণমাধ্যমে উপদেষ্টা আসিফ মাহমুদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানিয়েছেন গণমাধ্যমে এবং আরও যে নানা এখন শিক্ষার্থীদের আসলে যেটি দাবি যে শিক্ষার যেই পরিবেশ সেই পরিবেশের সাথে বিশ্ববিদ্যালয়কে শিক্ষার্থীদের নিরাপদ করা, যেই নিরাপত্তা যেমন আমরা একদম সর্বশেষ যে সাম্যের কথা বলছি, যে সাম্য হত্যাকাণ্ড সেটিও কিন্তু ঘটেছে এবং তারা বলছে এবং সেই সাথে আমরা যেটি বলছি যে সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর পাশাপাশি সে ছাত্র দলের কার্যক্রমের সঙ্গে জড়িত স্যার AFR রহমান হলের যে সাহিত্য সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন এবং সেক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছুক্ষণ পরে ছাত্র দলেরও একটু কর্মসূচি আছে, সেটি আমরা নিশ্চয়ই জানাবো আপনার মাধ্যমে। তো এ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সবশেষ। এতক্ষণ সরাসরি ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় কলাভবন চত্বরে। সময় সংবাদ আরও থাকছে। জ্যৈষ্ঠের প্রথম দিন রাজশাহীতে নামছে মৌসুমের প্রথম আম, বিক্রির জন্য উঠবে জেলার বাজারগুলোতে, ভালো দাম পাওয়ার আশায় বাগানীরা। রাজধানীতে এবার কোরবানির পশুর হাট বসবে 19টি। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 9টি এবং উত্তর সিটির 10টি স্থান নির্ধারণ করে দরপত্র আহ্বান করা হয়েছে। ঈদের আগের 3 দিন সহ 5 দিন চলবে পশু বেচাকেনা, থাকবে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। হাট পরিচালনায় নিয়মের ব্যত্যয় ঘটলে ইজারাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে নগর কর্তৃপক্ষ। সানবির উপলের রিপোর্ট। কোরবানির ঈদের বাকি আছে 1 মাসেরও কম। এরই মধ্যে রাজধানীতে পশুর হাট বসানোর প্রস্তুতি নিয়েছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। হাট ইজারা দিতে আহ্বান করা হয়েছে উন্মুক্ত দরপত্র। আদালতের নিষেধাজ্ঞায় এবার হাটের তালিকা থেকে বাদ পড়েছে আফতাবনগর এবং মেরাদিয়া পশুর হাট। উত্তর শাহজাহানপুর মৈত্রী সংঘ ক্লাবের খালি জায়গা, সাদেক হোসেন খোকা মাঠের খালি জায়গা সহ দক্ষিণ সিটিতে 9টি হাট বসবে। অন্যদিকে গাবতলী স্থায়ী পশুর হাট এবং বসিলা, মিরপুর, খিলক্ষেত, বাড্ডা সহ উত্তর সিটিতে হাট বসবে 10টি। শান্তি শৃঙ্খলা বজায় রেখে যারা পাবেন, পাওয়ার ক্ষেত্রে খুবই নিউট্রাল থাকবো আমরা। আমাদের কোনো, আমরা তো পলিটিক্যাল পার্টি না। 9টা হাটের বিষয়ে আমাদের ইতিমধ্যে টেন্ডার কার্যক্রম হয়েছে। যেগুলি সরকারি নির্ধারিত মূল্যের পাবো বা তার চেয়ে বেশি হবে, যেগুলি হবে না সেগুলি আমরা সেকেন্ড এবং থার্ড ফেজে যে মূল্যায়ন করার চেষ্টা করব। দ্বিতীয় পর্যায়ের দরপত্রের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে 27 মে পর্যন্ত। এরপর সর্বোচ্চ দরদাতাদের চূড়ান্ত করা হবে। নিয়মকানুন মেনে হাট পরিচালনার ক্ষেত্রে কঠোর অবস্থানে থাকবে সিটি কর্পোরেশন। একদম ট্রান্সপারেন্ট ওয়েতে এগুলো হবে, বিডিং হবে। যারা পাবেন তাদের উপরে আমরা কড়াকড়ি নির্দেশনা দিয়ে রাখছি যে ময়লা যেন না করে, রাস্তায় যেন এগুলো না ফেলে। এগুলো তারা যিনি সিলেক্টেড হবেন তারা এইগুলো মেনটেন করে যে এই হাটগুলো মেনটেন করবেন এবং কোনো অবৈধ হাট আমরা হইতে দিব না। প্রাথমিক পর্যায়ে যে টেন্ডারটা ফ্লোট করেছিলাম সেখানে যে সাবমিশন হয়েছে সেখানে এখন পর্যন্ত আমাদের কাছে কোনো রাজনৈতিক
কোনো প্রভাব আমরা অনুভব করি নাই। নির্ধারিত স্থানে হাট পরিচালনা ছাড়াও বর্জ্য ব্যবস্থাপনায় জোর তদারকি করবে নগর কর্তৃপক্ষ। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক পরিবার দিবস আজ। একসময়ের একান্নবর্তী পরিবার কাঠামো ভাঙতে ভাঙতে এখন একক কিংবা ডিজিটাল ফ্যামিলিতে পরিণত হয়েছে, যেখানে প্রযুক্তির সহায়তায় যোগাযোগ রক্ষার মাধ্যমে বন্ধন ধরে রাখার চেষ্টা করছেন সদস্যরা। সমাজ বিশ্লেষক বলছেন, আধুনিক জীবনে পরিবারের সঙ্গে খাপ খাইয়ে নেয়াতে বর্তমান প্রজন্মের মাঝে উদ্বেগ উৎকণ্ঠাই বেশি দেখা যাচ্ছে। রৌনক নিয়ন্তার প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন ওমর ফারুক। একটু ফাঁকা জায়গা পেলেই যে শহরে আকাশচুম্বী ভবন উঠে যায়, সে শহরের ঠাস বুনোটের ভিড়ে শিশুটির অপেক্ষা মা বাবার জন্য। হ্যালো বাবা, তুমি কোথায়? তুমি কখন আসবে? জীবিকার তাগিদে যারা ব্যস্ত কর্মক্ষেত্রে সন্তানের দেখাশোনার জন্য অনেকটা বাধ্য হয়েই শরণাপন্ন হচ্ছেন গৃহকর্মী। আবার কিছু পরিবারে দায়িত্বটা বর্তাচ্ছে নানি দাদিদের কাঁধে। সামর্থ্যের সবটুকু নিংড়ে দিয়ে মানুষ করছেন ছেলে মেয়ের সন্তান। ভালো লাগে আর কি, আমার কোনো কষ্ট মনে হয় না। ওকে নিয়ে ও আমার বন্ধুর মতো। নাতনির জন্য যদি আমার জীবনটাও চলে যায় তাতেও আমি খুশি, তবু ওরা ভালো থাক। আবার হয়তো কেউ শৈশবেই হারিয়েছে তার পারিবারিক বন্ধন, তাদের একাকী জীবনযাত্রায় খোঁজ নেয়ারও যেন থাকে না কেউ। আমি আমার মেয়েকে তার পড়াশোনা থেকে শুরু করে তার যে সামাজিকতা বলেন, তার যে আদার মেনটেনেন্স বলেন, সবকিছুই কিন্তু করছে, যেটা ঠিক যৌথ পরিবারেও হচ্ছে। এই সমাজ বিশ্লেষক বলছেন, আধুনিক সমাজে পরিবারের সঙ্গে খাপ খাইয়ে নেয়াতেই বর্তমান প্রজন্মের উদ্বেগ উৎকণ্ঠা বেশি। বিশেষ করে মা বাবা উভয়েই কর্মজীবী হলে এই সংকট আরও তীব্র হয়। তার যে পার্টনার, সে এটার সঙ্গে অভ্যস্ত না, সে হয়তো অন্যভাবে মানুষ হয়েছে এবং সে তার সেই স্বাধীন চেতা যে মনোভাব, সেটার সঙ্গে অ্যাডজাস্ট করতে পারে না। প্রযুক্তির আধিপত্যে পারিবারিক ব্যবস্থা ভাঙতে ভাঙতে একক থেকে কোনো কোনো দেশে ডিজিটাল ফ্যামিলিতে রূপান্তরিত হয়েছে, যেখানে সদস্যরা আলাদা জায়গায় অবস্থান করলেও নানা প্ল্যাটফর্মের সহযোগিতায় যোগাযোগ রক্ষা করেন। বিপরীতে কিছু পরিবার এখনও ধরে রেখেছে একান্নবর্তিতা। পুরান ঢাকার এই পরিবারের জ্যেষ্ঠ সদস্যরা বলছেন, এত জটিলতার শহরেও ভাঙনের ঢেউ লাগতে দেননি। বটগাছের মতো আগলে রেখেছেন সবাই সবাইকে। আমার মতো শান্তি, এটা গর্ব করার কথা না। অনেক মায়ের, আমার তো আশেপাশে আরো মা আছে, ছেলেরা আছে, এটা অনুতাপ থাকে। কর্মস্থানের শেষ পর্যায়ে এসে আমরা সবসময় বাড়িতে আসবো, এটা উদ্গ্রীব থাকি যে কখন গিয়ে সবাই মিলিত হবো। সময়ের সাথে সাথে একান্নবর্তী পরিবার এখন শুধুই স্মৃতি। যৌথ পরিবারের একসঙ্গে থাকা, খাওয়া, হই হুল্লোড়, আনন্দ উল্লাসের মজাই অন্যরকম। আর এত একক পরিবারের মাঝেও সেই যৌথ পরিবারের ঐতিহ্য ধরে রেখেছে এই পরিবারটি। যৌথভাবে থাকতে গেলে পারস্পরিক বোঝাপড়া ও ত্যাগের মনোভাব থাকা জরুরি বলেও মনে করছেন এই পরিবার। বোঝাপড়াটা থাকা দরকার। আমি বড় বলে যে আমি আপনার কাছ থেকে শিখতে পারবো না সেটা না। বাচ্চা সারাদিন রেখে যাচ্ছি, আমি কোনো চিন্তা করতে হচ্ছে না আমার, দিন শেষে দেখি ওরা ভালো আছে, এটাই হচ্ছে বড় পাওয়া। রুটি করলে একজন তো সবজি কাটে বা সবজিটা করা হয়, খাবার থেকে শুরু করে সবকিছুই আমরা ভাগাভাগি করে করি। কিছু ক্ষেত্রে সন্তানদের ওপর শৃঙ্খলার বিষয়টি চাপানো এবং অতিরিক্ত কঠোরতাই পরিবারের দূরত্ব বাড়ার অন্যতম কারণ বলে মনে করছেন বিশ্লেষকরা। সেই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমের বদলে সন্তানদের বেশি বেশি সময় দিয়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলারও পরামর্শ তাদের। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে বিক্ষোভ করছেন সাধারণ জনগণ। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আয়েশা সিদ্দিক সামিয়া, যাচ্ছি তার কাছে। দ্বিতীয় দিনের মতো এই নগর ভবনের সামনে কিন্তু আসলে গণ অবস্থান কর্মসূচি করছে ঢাকা দক্ষিণের যে নগরবাসী আছে তারা, পাশাপাশি বিএনপি নেতাকর্মীরাও কিন্তু এখানে অবস্থান করছে। আমরা দেখেছি যে গতকালও কিন্তু ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের আসলে মেয়র পদে বহাল থাকার দাবিতে কিন্তু তারা রাজপথে নেমেছিল এবং আজও কিন্তু আমরা দেখছি তারা এখানে অবস্থান কর্মসূচি করছেন। গতকালকে আসলে নগর ভবনের ভেতরে তারা ছিলেন এবং বাইরের এলাকাতেও কিন্তু আসলে তারা অবস্থান করছিল। তবে আজকে আমরা দেখছি নিরাপত্তাজনিত কারণে কিন্তু আসলে নগর ভবনের যে মূল ফটকটি
সড়কটি রয়েছে, সেখানে যে গেটটি রয়েছে সেটি কিন্তু বন্ধ রাখা হয়েছে এবং যার প্রেক্ষিতে কিন্তু রাজপথে যেই নগর ভবনের সামনের যে সড়কটি আছে সেখানে কিন্তু অবস্থান করছেন নেতাকর্মীরা, পাশাপাশি এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে সাধারণ জনগণ রয়েছে তারা। আমরা দেখেছি তাদের একটি দাবি আসলে গতকালকেও যেটা আমাদেরকে জানাচ্ছিলেন, তারা কিন্তু ইঞ্জিনিয়ারিং এবং বিএনপির নেতা ইশরাক হোসেনকে কিন্তু এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে মেয়র পদটি রয়েছে সেখানে তারা দেখতে চায়। হাইকোর্টের রায়ের পরেও আসলে কেন এখন পর্যন্ত ইঞ্জিনিয়ারিং ইশরাক হোসেন মেয়র পদে বহাল হয়নি এবং শপথ গ্রহণ করেননি, এ নিয়ে কিন্তু তারা উদ্বিগ্ন এবং তারা আমাদেরকে বলছিলেন যে এই যে সিটি কর্পোরেশনের যেই নাগরিক সুযোগ সুবিধা আছে একজন মেয়রের না থাকার, অর্থাৎ মেয়র শূন্য হওয়ার ফলে কিন্তু আসলে তারা নাগরিক সুবিধা থেকে যেমন বঞ্চিত হচ্ছেন, তেমনি এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে উন্নয়ন রয়েছে সেই উন্নয়ন ঘটাতেও কিন্তু আসলে ব্যাঘাত ঘটছে। যার ফলে তাদের একটি দাবি আসলে যতক্ষণ পর্যন্ত বিএনপি নেতা এবং ইঞ্জিনিয়ারিং ইশরাক হোসেনকে এই মেয়র পদে আসলে বহাল রাখা না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই আন্দোলন কর্মসূচি চলবে এবং তারা কিন্তু আসলে এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবে। গতকালকের পরে এখন পর্যন্ত কিন্তু আসলে তারা আমাদেরকে দেখছিল যে গতকালকের পরে এখন পর্যন্ত তারা কিন্তু আসলে সরকারের পক্ষ থেকে কিংবা কর্তৃপক্ষের কাছ থেকে কিন্তু কোনো আসলে কোনো কিন্তু আশানুরূপ বা কোনো যোগাযোগের কথা ব্যবস্থা কিন্তু এখনো করা হয়নি। তো আমরা যেটা জানতে পেরেছি যে যতক্ষণ পর্যন্ত মেয়র ইঞ্জিনিয়ারিং ইশরাক হোসেনকে আসলে পদে বহাল না করা হবে তারা কিন্তু আসলে এই আন্দোলন চালিয়ে যাবে। তো এই ছিল আমার কাছ থেকে নগর ভবনের সামনে থেকে সর্বশেষ। আমি সরাসরি ছিলাম নগর ভবনের সামনে। আসছে বাজেটে প্রাণী ও মৎস্য সম্পদের উন্নয়নে ভর্তুকি বাড়ানো ও সহজ শর্তে ঋণ সুবিধা চালুর দাবি জানিয়েছেন এ খাতের ব্যবসায়ীরা। এতে একমত কৃষি অর্থনীতিবিদরাও বলছেন ভর্তুকির পুরোটাই শস্য খাতে না দিয়ে এদিকেও নজর দেওয়ার সময় এসেছে। মাছ মাংসের দাম কমাতে, ফিডের কাঁচামাল আমদানিতে শুল্ক জটিলতা নিরসনের দাবিও এসেছে। ফরহাদুর রহমানের রিপোর্ট। শস্যের পাশাপাশি আমিষ উৎপাদনে বাংলাদেশ এখন অনেক দেশের কাছে উদাহরণ। এক দশকে গবাদি পশুর উৎপাদন বেড়েছে ১৪২%-এরও বেশি। কৃষি খাতে মৎস্য ও প্রাণী সম্পদের অংশগ্রহণ বাড়লেও এ খাতে শস্যের তুলনায় বরাদ্দ, ভর্তুকি ও ঋণ সুবিধা তেমন নেই। কখনো সমান হচ্ছে, কখনো লস হচ্ছে, সেক্ষেত্রে খামার টিকায় রাখা মুশকিল। বারে বারে আমরা ডিলারদের কাছে জিম্মি হয়ে যাচ্ছে। ফিটের দাম বেশি, ফিট বাকি নিয়ে আসি। ফিড উৎপাদনকারীরা বলছেন দেশীয় কাঁচামাল কিনতে মধ্যবর্তী স্তরের ভোগান্তি ও আমদানিতে উচ্চ শুল্কের চাপে রয়েছে তারা। সাধারণ ভোক্তাকে যদি আপনি কম দামে মাংস, দুধ, মাছ, মুরগি, ডিম খাওয়াইতে চাই, খাবারের দাম কমানোর বিকল্প নেই। টিডিএস, এআইটি, ভিডিএস এগুলো প্রত্যাহার না করলে খাবারের দাম কমানো সম্ভব না। টাকার অঙ্কে বাজেটের আকার বাড়লেও সবশেষ ৫ অর্থ বছরে ৪ বারই কৃষি খাতে বরাদ্দ ছিল গড়ে মোট বাজেটের ৫.৫%। এর মধ্যে মৎস্য প্রাণী সম্পদ উপখাত পেয়েছে নামমাত্র বরাদ্দ। এমন বাস্তবতায় সামগ্রিক কৃষিতে বিরাট অবদান রাখা এই উপখাতে বরাদ্দ ভর্তুকি বাড়ানোর তাগিদ কৃষি অর্থনীতিবিদদের। কৃষি মন্ত্রণালয়ে যেমনি ভর্তুকি আলাদাভাবে দেওয়া হয়, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের ক্ষেত্রে সেটা রাখা হয়। এই ক্ষেত্রে যদি ভর্তুকি দেওয়া হয় তাহলে দামটা কমবে এবং সাধারণ মানুষ সেটা ভোগ করার সুযোগ পাবে। অর্থ মন্ত্রণালয় সূত্র বলছে আগামী বাজেটে কৃষিখাত সংশ্লিষ্ট ৫ মন্ত্রণালয়ের জন্য ৪৮,০০০ কোটি টাকা বরাদ্দ রাখা হতে পারে, যেখানে ভর্তুকি থাকতে পারে ১৮,০০০ কোটি টাকা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক করছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল। এই মুহূর্তে শেখ হাসিনার সহকর্মী তোহা খান তামিম সরাসরি যাচ্ছে তার কাছে। ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ, এবং আমরা লক্ষ্য করছি যে গত কয়েকদিন ধরে কিন্তু জাতীয় ঐক্যমত্য কমিশনের যেই বিভিন্ন কমিশন প্রধানগণ রয়েছেন সেই প্রধানগণের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের যে আলোচনা, ধারাবাহিক আলোচনা, সেই ধারাবাহিক আলোচনা কিন্তু চলছে। আজ গতকাল পর্যন্ত অর্থাৎ ৩২টি দল রাজনৈতিক দলের সাথে আলোচনা হয়েছে। আজকে বাসদ অর্থাৎ বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ মিলে মোট ৩৩টি দলের সাথে, ৩৩টি যে রাজনৈতিক দল সেই ৩৩টি রাজনৈতিক দলের সাথে যে আলোচনা, সে আলোচনা হবে। বলা হচ্ছে যে এই যে ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলের যে আলোচনা, ধারাবাহিক আলোচনা, এই আলোচনা আজকেই শেষ হবে। এরপরে এই ধাপের যে আলোচনা আজকে শেষ হওয়ার কথা রয়েছে, এবং এর পরে যে ধাপটি রয়েছে সেটি হচ্ছে যে বিষয়গুলো নিয়ে আসলে মূলত রাজনৈতিক দলের সাথে আলোচনা হয়েছে এবং যেই সুপারিশগুলো নিয়ে দ্বিমত পোষণ করেছে রাজনৈতিক দলগুলো নিয়ে মূলত আরও বেশ কয়েকটি রাজনৈতিক দলের সাথে বসবে পরের ধাপে। এবং এভাবে কিন্তু যে জাতীয়
যে কার্যক্রম সেটি এগিয়ে যাবে। আমরা দেখেছি যে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের পক্ষ থেকে প্রায় 11 জন তারা এসেছেন এবং তার যে সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ তার নেতৃত্বে 11 জন যে প্রতিনিধি দল সেই প্রতিনিধি দল এখানে বৈঠকে বসেছে। বৈঠকের যে সূচনা বক্তব্যে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রিয়াজ তিনি বলেছেন যে এই যে রাজনৈতিক দলগুলোর সাথে যে আলোচনা চলছে, ধারাবাহিক আলোচনা চলছে এবং যে সমস্ত বিষয় নিয়ে আসলে মত রয়েছে, দ্বিমত রয়েছে, ঐক্যমত্যে পৌঁছেছে অনেকে, সেগুলো নিয়ে আসলে তারা কাজ করছেন। পাশাপাশি এই যে জাতীয় ঐক্যমত্য কমিশনের যেই সুপারিশগুলো রয়েছে সেই সুপারিশগুলো যাতে করে সবাই মিলে একটি সুষ্ঠু পরিবর্তন বা ইতিবাচক পরিবর্তনের পথে সেই এগিয়ে যাওয়ার যে বিষয়টি, সেই বিষয়টি নিয়ে মূলত চুলচেরা বিশ্লেষণ হচ্ছে। পাশাপাশি বজলুর রশিদ ফিরোজও কিন্তু বলেছেন যে আমরাও আলোচনার মাধ্যমেই এই বিষয়টি আসলে সুরাহা করতে চাই। তো বলা যায় বৈঠক চলছে, বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করলে বেশ কিছু তথ্য আসলে আরও জানা যাবে। তো জাতীয় সংসদ ভবনের এলডি হল থেকে এই ছিল আমার হাতে সবশেষ। এখন সরাসরি ছিলাম জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে। রাজশাহীতে জ্যৈষ্ঠের প্রথম দিন গাছ থেকে মৌসুমের প্রথম আম নামানো হচ্ছে। জেলার বাজারগুলোতে উঠবে গুটি আম। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিন আলম, যাচ্ছি তার কাছে। সারা দেশেই রাজশাহীর আমের বিশেষ সুখ্যাতি রয়েছে এবং মৌসুমের শুরুতেই রাজশাহীর কোন আম কবে নামবে এটি জানার বিষয়ে মানুষের বেশ আগ্রহ থাকে এবং এই সময়সীমাটি নির্ধারণ করে দেয় রাজশাহী জেলা প্রশাসন। তার একটি ম্যাঙ্গো ক্যালেন্ডার প্রকাশ করেন। এই ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী কিন্তু রাজশাহী যারা আম বাগানি রয়েছেন এবং আম চাষিরা রয়েছেন এই ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী আম নামান। যদি বলি যে এই আজকে 15ই মে, আজ থেকে কিন্তু রাজশাহীতে গুটি আম নামানোর মধ্য দিয়ে চলতি মৌসুমের আম নামানো শুরু হয়েছে এবং রাজশাহী জেলা সহ রাজশাহীর বিভিন্ন উপজেলায় আজকে গুটি আম নামানো হচ্ছে। গুটি আম এমন একটি আম যেটি কিছুটা টক মিষ্টি জাতীয়। এই আম নামানোর মধ্য দিয়ে এই মৌসুমের আম নামানো শুরু হয়ে গেছে এবং ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী আগামী 20 মে থেকে গোপালভোগ আম নামবে এবং তারপরে 30 মে থেকে হিমসাগর, এরপরে ধাপে ধাপে অন্যান্য যে আম রয়েছে সে আমগুলো নামবে এবং জেলা প্রশাসন যেটি বলে দিয়েছে যে এই যে ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী যেন আমগুলো হারভেস্ট করা হয় সেই ধরনের নির্দেশনা কিন্তু তারা দিয়ে রেখেছে এবং রাজশাহীর যে আমের বেশি সুখ্যাতি রয়েছে সেটি হচ্ছে হিমসাগর এবং ল্যাংড়া আম। সেই আমগুলো পাওয়ার জন্য আরও ভোক্তাদের আরও বেশ কিছু সময় অপেক্ষা করতে হবে এবং ধাপে ধাপে সেই সময় আসার পর আসলে চাষিরা এই আমগুলো নামবে এবং আপনারা জানেন যে রাজশাহীর এই বরেন্দ্র অঞ্চলের মাটির এই আমের স্বাদের জন্য কিন্তু সারা দেশে রাজশাহীর আমের একটি বিশেষ সুখ্যাতি রয়েছে এবং এই আম হচ্ছে এখান থেকে রাজশাহীর মানুষের চাহিদা মিটিয়ে সারা দেশেই কিন্তু চলে যায় এই আম। তো এ ছিল রাজশাহী থেকে যে গুটি আম নামাচ্ছে তার একটি বাগান থেকে তার সর্বশেষ খবর। জ্যৈষ্ঠের প্রথম আম নামানোর খবর জানতে এতক্ষণ সরাসরি ছিলাম রাজশাহীতে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আজ সড়কে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 3 দফা আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। সব পক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের আশ্বাস উপদেষ্টার। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।